এদিকে শেখ হাসিনার আন্তর্জাতিক বিজয় শুরু। মার্কিন কংগ্রেসম্যানের প্রস্তাবে নিষিদ্ধ হচ্ছে জামায়াত ইসলাম। এবার হাদি হত্যাকাণ্ডে ফেঁসে গেলেন জামায়াতের আমির শফিকুর রহমান। রিমান্ডে সব ফাঁস করে দিল শুটার ফয়সাল। আন্তর্জাতিকভাবেই বাংলাদেশের জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করে ফেলার বা প্রশ্নবিদ্ধ করে ফেলার ব্যবস্থা করতে এই উদ্যোগ নিতে মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবের প্রেক্ষিতে জামায়াতে ইসলামী সেই দলটিকেই রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়ার আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করতে। ঢাকায় জননেত্রী শেখ হাসিনা কোন বাড়িতে উঠবেন থাকবেন সেই বাড়ি প্রস্তুতের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ, শুধু ঢাকা না, সারা বাংলাদেশে তুলকালাম সৃষ্টি করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিভাবে, কখন, কেমন করে ফিরে আসছে। জুন জুলাইয়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ পুরোদমে সম্পূর্ণভাবে বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল হিসেবে আবার ফিরে আসছে। হাদি হত্যার প্রধান আসামি ফাইসাল করিম মাসুদের এই বক্তব্য যদি একটু অ্যানালাইসিস করেন, ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করেন, তাহলে ক্লিয়ার কাট বুঝে যাবেন এই হাদি হত্যার সাথে কারা জড়িত, কাদের হুকুমে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদিকে সরিয়ে দিয়ে কাদের লাভ হয়েছে, একদম ক্লিয়ার কাট বুঝে যাবেন। হাদি হত্যায় জড়িত জামাতের শীর্ষ নেতা কর্মী কঠিনভাবে ফেঁসে গেলেন জামাত ইসলামী। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ঢাকায় জননেত্রী শেখ হাসিনা কোন বাড়িতে উঠবেন থাকবেন সেই বাড়ি প্রস্তুতের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ঈদের আগের দিন দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক, তবে সেই বৈঠকে কারা কি উপস্থিত ছিলেন, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই কথাগুলো নাই বা বলি। বন্ধুরা, এই সরকার গঠনের ঠিক শেষ দিকে, অর্থাৎ ফেব্রুয়ারির শেষ দিকে আমি আপনাদের বলছিলাম যদি বেইমানি না করে তাহলে সর্বোচ্চ হলে 3 মাস, আর বেইমানি করলে টাইনা টুইনা 1 বছর। কিন্তু সেই বেইমানির জন্য করুণ পরিণতি ভোগ করতে হবে এই সরকারকে, এই বিএনপিকে। সারা বাংলাদেশ, শুধু ঢাকা না, সারা বাংলাদেশে তুলকালাম সৃষ্টি করবে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ ঠুনকো কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ ভাসমান কোনো কচুরিপানা না। বাংলাদেশ আওয়ামী লীগকে তৈরি করে নাই, বরং আওয়ামী লীগ বাংলাদেশকে তৈরি করছে, বাংলাদেশের জন্মদাতা। ঈদের আগের দিন দিল্লিতে বৈঠক, অনেক কথা বলা যাবে না। সম্ভবত বিএনপির মহাসচিব, একজন সিনিয়র নেতা, এরপরে আবার মন্ত্রণালয়, একটা ভালোই ভারবক্তওয়ালা একটা মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন, তিনি বলছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো সরকারের প্ল্যান নাই। আর এর মধ্যে তার কানের নিচে এবং উপরের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো না জানলেও চলবে। এটা যে তার ব্যক্তিগত কথা, এটা দলের কথা না, এটা সরকারের কথা না, সে বিষয়ে পাবেন 2-1 দিনের মধ্যেই বার্তা, সেগুলো পেয়ে যাবেন অনেক কিছুই। তবে এরই মধ্যে জনাব মিস্টার স্পিকার সাহেব, তিনি যে কথাটি বলেছেন, মাননীয় স্পিকার, যে এই তথাকথিত গণভোট এটা সম্পূর্ণভাবে সংবিধান পরিপন্থী, সংবিধানকে উপেক্ষা করেছে, এটা বেআইনি, এটার কোনো ভিত্তি নাই। সুন্দর একটা কথা বলেছেন। কেন বলেছেন এটা সময় বলে দিবে। এবার সে আওয়ামী লীগের আমার তৃণমূলের ভাই যারা রয়েছেন, সহযোদ্ধা ভাই যারা রয়েছেন, কোন দেশ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাই দিবে বা আওয়ামী লীগকে চেয়ারে বসাই দিবে এই চিন্তা কখনো করা যাবে না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, আমাদের সাথে যে কমিটমেন্ট হয়েছে, তারা নির্বাচনের আগে জামাতকে যাতে ভোট না দেয়, যেন বিএনপিকে ভোট দেয়, যেন আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, আওয়ামী লীগের ভোটারদের কাছে গিয়ে তারা প্রতিশ্রুতি দিয়েছিল আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখবে। সুতরাং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হইলে বাংলাদেশ সৃষ্টি প্রায় 20 বছর আগে জন্ম নেওয়া আওয়ামী লীগ, অর্থাৎ যাদের নেতৃত্বে বাংলাদেশ জন্ম হয়েছে, তাদেরকে দূরে রেখে তো আপনি গণতন্ত্রের কথা উড়াইলে হবে না। এটা গণতন্ত্র না। তাদেরকে শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে দিতে হবে, শান্তিপূর্ণভাবে মিথ্যা মামলাগুলো সুন্দরভাবে ফালাই দিতে হবে। অন্য মামলা তারা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। জননেত্রী শেখ হাসিনা বারবার বলছেন আমি মামলা মোকাবেলা করবো, আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী মামলা মোকাবেলা করবো, আমি আপনি আমাদের যাদের মামলা আছে আমরা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করবো, গণতান্ত্রিক উপায় আমরা রাজনীতি করবো, আওয়ামী লীগ রাজনীতি করবে, সেটাই, এটা আইন। কেউ বসাই দেবে, কার উপর ভর করে বসবে, কেউ এইটা সেটা করে দেবে, এইভাবে তো আওয়ামী লীগ চলে। এটা শুনতে হবে কেমন অস্বস্তি। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, জুলাই জঙ্গির স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাদেরকে রাস্তায় নামাই দেওয়া হয়েছিল। তারা শাহবাগে তারা 5-6 জন মিললে পুরো রাস্তা বন্ধ করে দিছিল, মনে আছে আপনাদেরকে। তারা যমুনার সামনে গেল, তাদের সরকারি খাবার দাবার ব্যবস্থা করেছিল ডেভিল ইনুস। আর সেই জিনিসটা তারা আবার বিশ্ব মিডিয়া সহ বিশ্ব অন্যান্য যারা রাষ্ট্রদূত রয়েছেন তাদেরকে বুঝাইলো
যে বাংলাদেশ তো পুরো একেবারে ব্লকেট, এসে দেখে যান ঢাকার অবস্থা খুবই খারাপ, তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চায়। এই জিনিসটা দেখাইয়া তিনি নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধ করলেন, সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন। আজকে ঈদের দ্বিতীয় দিন গেছে, শত্রুদের চিন্তার সম্পূর্ণ বাইরে ছিল যে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি সহ এখানে এত বড় একটা মিছিল করবেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে আমাদের এই মুক্তির আন্দোলনগুলো করতে হবে। এই নিষেধাজ্ঞা যতদিন পর্যন্ত না উঠবে, যত সময় পর্যন্ত না উঠবে, তত সময় পর্যন্ত আমাদের সংগ্রাম চালাই যেতে হবে। মনে রাখবে, আমাদের কোনো নেতা, আমি এই নেত্রী ব্যতীত পরবর্তী সময় যারা আমাদের দলীয় নেতা আছেন সিনিয়র, হ্যাঁ নিয়ে আমি কালকে একখান কথা বলবো, কারণ পাঞ্জাবি টাইনের সেরারও অনেক কথা হয়েছে, মানে অনেক বিষয় আছে, এটা আপনাদেরকে জানাই দেবো কালকে ইনশাল্লাহ। কিন্তু নেত্রী কোন নির্দেশনা দেয়, তৃণমূলের ভাইরা রাজপথে যারা রয়েছেন, সেই নেত্রী সরাসরি নেত্রীর নির্দেশনা মোতাবেক আমাদের রাজপথ কাফাই তুলতে হবে, যে কোনো ভাবেই হোক না কেন রাজপথ দখলে রাখতে হবে। সেই আন্দোলন সংগ্রাম চূড়ান্ত হয়ে করতে হবে যত সময় পর্যন্ত এটা না উঠবে। আশ্বাস অনেক পাইছি, এরই মধ্যে তাদেরকে ওই সরকারকে যে সময়টা দেওয়া হয়েছিল, এই সময়টা এখন নতুন করে আবার সময় চাইলে এটা তো হইতে পারে না। বিএনপির মধ্যে যে এই নেমু খারাপ মুনাফেক আছে, জামাতের একটা ছায়া আছে, স্বাধীনতা বিরোধী রাজাকার আছে, এটা তো আমরা খুব ভালো করে জানি, দেশবাসী জানে। সুতরাং বিএনপি আমাদের প্রতিপক্ষ, আর এই ব্যতীত যারা আছে জঙ্গি, স্বাধীনতা বিরোধী, আমরা মনে করি আমাদের মতো করে যারা বাংলাদেশ ৭১ মুক্তিযুদ্ধকে ধারণ করে তাদের সবারই শত্রু। আর শত্রুদের বিষয় আলাদা হিসেব কিতাব, প্রতিপক্ষের সাথে আলাদা হিসেব কিতাব। তারা যদি সরকার যদি শান্তিপূর্ণভাবে ৫ বছর ওই করতে চায়, তাহলে অবশ্যই গণতন্ত্রের উপায়ে তাদের যেতে হবে, আইন এবং সংবিধান অনুযায়ী যেতে হবে। আর এর বাইরে না গেলে আমাদের অধিকার, আমাদের আইনি অধিকার কিভাবে আদায় করে নিতে হয়, এগুলো আওয়ামী লীগের শেখানোর দরকার, আমাকে শেখানো লাগবে না। আর সেই কারণেই সেই অধিকার আদায়ের লক্ষ্যে নেত্রী নির্দেশ দেওয়া মাত্রই বা যে কর্মসূচিগুলো নেত্রী দিবেন, নেত্রী বক্তব্য অনুযায়ী নেত্রীর মারফত দেয়, সেই কর্মসূচিগুলো আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, সফল করতে হবে প্রতিটি কর্মসূচি। ভাইয়ের আমার, এর বাইরে কোনো XYZ হবে না, কোনো ভাই লীগ আত্মীয় লীগে আমরা যাব না। আমরা শুধু নেত্রী শেখের বেটি কখনকে নির্দেশনা দেয় সেভাবে কিন্তু কাজ করতে হবে, সংগ্রাম কিন্তু অব্যাহত রাখতে হবে। জামায়াতে ইসলামীকে ১৯৭১ সালের গণহত্যার দায়ে কংগ্রেসে অভিযুক্ত করার এই প্রস্তাবকে তাৎপর্যপূর্ণ না বলে উপায় নাই। আওয়ামী লীগ ঘনিষ্ঠ কোনো লবি যুক্তরাষ্ট্রে এভাবে আন্তর্জাতিকভাবেই বাংলাদেশের জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করে ফেলার বা প্রশ্নবিদ্ধ করে ফেলার ব্যবস্থা করতে এই উদ্যোগ নিতে এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যানের সঙ্গে কাজ করছে কিনা বলা মুশকিল। আওয়ামী লীগ হয়তো চাইছে তাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি তাদেরকে নিষিদ্ধ করতে সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছে যে দলটি জামায়াতে ইসলামী, সেই দলটিকেই রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়ার আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করতে। কাজে কোন দিকে যায় কংগ্রেসের এই প্রস্তাব, কোন দিকে যায় জামায়াতে ইসলামীকে গণহত্যা দায়ে দোষী করবার এই উদ্যোগ, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে জামায়াতে ইসলামীর গা থেকে ১৯৭১ সালের অপরাধের গন্ধ লুকানো যে ক্রমে আরো কঠিন হয়ে পড়ছে তা বোধহয় নিশ্চিত। কিছুতেই ১৯৭১কে ভুলতে দিতে চায় না জামায়াতকে আওয়ামী লীগ, বিএনপি সহ কোনো পক্ষই, সেটাও নিশ্চিত। বাংলাদেশে ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব আনা হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার যাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি স্বীকৃতি দেন সে দাবি জানিয়ে মার্কিন প্রতিনিধি সভায় একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছে এবং সেখানে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো নৃশংসতার কথা উল্লেখ করে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। গত শুক্রবার অর্থাৎ ২০শে মার্চ প্রতিনিধি পরিষদে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই প্রস্তাব উত্থাপন করেছেন প্রতিনিধি পরিষদের সদস্য ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবটি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছেও পাঠানো হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে গণহত্যা হয়েছে এই বিষয়টির স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে এই প্রস্তাব আনা হয়েছে এবং এটা একটা বড় ধরনের তাৎপর্যপূর্ণ ঘটনা তো বটেই, তবে বাংলাদেশের ক্ষেত্রে এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে, এমনকি বাংলাদেশের রাজনীতি বর্তমান এবং ভবিষ্যতের জন্য। কারণ প্রথমবারের মতো বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী যে ভয়াবহ নির্যাতন, গণহত্যা, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো ঘটনাগুলো ঘটিয়েছে তার সঙ্গে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর একটা সরাসরি যোগসাজশ এবং সরাসরি সহযোগিতার বিষয় এই প্রস্তাবে উত্থাপিত হয়েছে, এই প্রস্তাবে উল্লেখিত হয়েছে। বিশেষভাবে জামায়াতে ইসলামীর নাম পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগী হিসেবে সরাসরি উল্লেখ নিশ্চিতভাবে, বিশেষ করে বাংলাদেশের সীমানার ভেতরে জামায়াতে ইসলামী নামের কোনো দলের রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার বিষয়টিকে পরবর্তী যে কোনো সময়ে চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে যদি সত্যিকার অর্থেই মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট কংগ্রেসে এই দাবিকে স্বীকৃতি দেন যে বাংলাদেশে ১৯৭১ সালে গণহত্যার ঘটনা ঘটেছিল।
এই যে কংগ্রেসম্যান যে প্রস্তাবটি এনেছেন সেখানে তিনি 119তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে 20শে মার্চ এই প্রস্তাবটি উত্থাপন করেছেন। এই প্রস্তাবনার যে রেজলিউশন তার সেটি হচ্ছে রেজলিউশন 1130 এবং এতে বলা হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যার ঘটনাগুলো স্বীকৃতি দিতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই বিষয়টি মনে থাকে, এটা স্মৃতিতে থাকে মানব জাতির, এবং এটা নথিবদ্ধ করা হয় যে 1971 সালে বাংলাদেশে গণহত্যা, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছিল এবং তাতে যারা ভুক্তভোগী হয়েছিলেন বাঙালি জাতির যে সদস্যরা এবং হিন্দু সম্প্রদায়ের যে সদস্যরা এর ভুক্তভোগী হয়েছিলেন তাদের এই স্মৃতি যাতে সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতে এমন নৃশংসতা প্রতিরোধ করা যায়। এই রেজলিউশনে যে রেজলিউশন এনেছেন ডেমোক্র্যাট দলীয় এই কংগ্রেসম্যান সেখানে প্রস্তাব করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি পরিষদ 1971 সালের 25শে মার্চ পাকিস্তান সশস্ত্র বাহিনী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে নৃশংসতা চালিয়েছে তার তীব্র নিন্দা জানায়। প্রতিনিধি পরিষদ যেন স্বীকৃতি দেয় যে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের ইসলামপন্থী মিত্ররা, জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী মিত্ররা, এখানে সরাসরি জামায়াতে ইসলামীর নাম উল্লেখ করা হয়েছে কংগ্রেসের এই প্রস্তাবে। সেখানে বলা হচ্ছে যে প্রতিনিধি পরিষদ যেন স্বীকৃতি দেয় যে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী মিত্ররা ধর্ম ও লিঙ্গ নির্বিশেষে জাতিগত বাঙালিদের নির্বিচারে গণহত্যা করেছে, তাদের রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, পেশাজীবী ও শিক্ষার্থীদের হত্যা করেছে এবং 10,000-এরও বেশি নারীকে যৌন দাসত্বে বাধ্য করেছে। একই সঙ্গে তারা হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করে গণহত্যা, গণধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর এবং বলপূর্বক দেশত্যাগের মাধ্যমে নির্মূল করার চেষ্টা করেছে। এবং সেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রতিনিধি পরিষদ যেন আহ্বান জানায় 1971 সালে পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী জামায়াতে ইসলামীর দ্বারা জাতিগত বাঙালি হিন্দুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। মানে 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে একেবারে ক্ষমতার কেন্দ্রে চলে আসা জামায়াতে ইসলামী যখন যে কোনো অপরাধকেই মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত করতে চাইছে, এমনকি ঈদের ছুটিতে যে ভয়াবহ সব সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা ঘটেছে, যানজট সহ যেসব বড় ধরনের অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে নতুন সরকারের নিয়ন্ত্রণাধীনে ব্যবস্থাপনায়, বিএনপি সরকারের ব্যবস্থাপনায়, সেটাকেও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঈদ যাত্রার অব্যবস্থাপনা এবং দুঃখজনক দুর্ঘটনাগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন এই যে বেশি ভাড়া দিয়ে গরিবদের ঢাকার বাইরে যেতে হয়েছে, বাড়িতে ফিরতে হয়েছে, এগুলোকে জামায়াতে ইসলামী মানবতা বিরোধী অপরাধ বলে মনে করে। জামায়াতে ইসলামী এই যে কোনো অপরাধকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করতে চায়। কিংবা 2024-এর 5ই আগস্টের পর জুলাই আগস্টে বাংলাদেশে যে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে এবং সেই সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি বাহিনীগুলো যে অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং তার ফলে যে হতাহতের ঘটনা ঘটেছে সেগুলোকেও গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। এবং তারই ফলশ্রুতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক নেতৃবৃন্দ, পুলিশ, সামরিক বাহিনীর কর্মকর্তা সহ সাংবাদিক সকলের বিচার করছে। এই কংগ্রেসে যেই প্রস্তাবনা উত্থাপন করেছেন মার্কিন এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান, সেখানে তিনি পরিষ্কার করে জামায়াতে ইসলামী যে সে সময় বাঙালি বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিবিদদেরকে হত্যায় সুনির্দিষ্টভাবে পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছেন এবং তার ফলে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, ধর্ষণ এসবের দায়ে যেমন ভাবে পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করতে হবে, ঠিক সেই একইভাবে জামায়াতে ইসলামী সহ মিত্র দলগুলোকে দায়ী করা উচিত সেটা উল্লেখ করেছেন। এটা এবারের কংগ্রেসে উত্থাপিত এই প্রস্তাবের তাই সবচেয়ে উল্লেখযোগ্য দিক। একবার যদি মার্কিন কংগ্রেসে এরকম একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জামায়াতে ইসলামী সেই যুদ্ধাপরাধের দায়ে যে অভিযুক্ত সেই বিষয়টি গৃহীত হয়, এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভস যদি সত্যি মার্কিন প্রেসিডেন্টকে গণহত্যার স্বীকৃতি দিতে সক্রিয় করতে পারেন বা কনভিন্স করতে পারেন, তাহলে জামায়াতে ইসলামীর পক্ষে এ দায় আর কখনো, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে এ দায় আর কখনো এড়িয়ে যাওয়া অত্যন্ত গুরুতর সংকট হয়ে দেখা দেবে। 2024-এর 5ই আগস্টের পর থেকে ক্রমাগতভাবে এটা পরিষ্কার হয়েছে, বিশেষ করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে এটা ভীষণভাবে পরিষ্কার হয়েছে। 2025-এর জুনে যখন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে ডক্টর ইউনূস লন্ডন চলে গেলেন এবং তারপর থেকে নির্বাচনী ধারায় ডক্টর ইউনূসের সরকারকে চলতে হলো, তখন থেকেই এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুতেই, ট্রাম্প প্রশাসন কিছুতেই বাংলাদেশে চরমপন্থী জামায়াতে ইসলামীর সরকারকে ক্ষমতায় আসতে দিতে রাজি হচ্ছিল না। জামায়াতে ইসলামীর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের যখন একটা বড় ধরনের রিজার্ভেশন আছে, বড় ধরনের আপত্তি আছে, সেটা পরিষ্কার হয়েছে 2025-এ ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে। তখন নিশ্চিতভাবেই জামায়াতে ইসলামীকে 1971 সালের গণহত্যার দায়ে কংগ্রেসে অভিযুক্ত করার এই প্রস্তাবকে তাৎপর্যপূর্ণ না বলে উপায় নাই। আওয়ামী লীগ ঘনিষ্ঠ কোনো লবি যুক্তরাষ্ট্রে
এভাবে আন্তর্জাতিকভাবেই বাংলাদেশের জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করে ফেলার বা প্রশ্নবিদ্ধ করে ফেলার ব্যবস্থা করতে এই উদ্যোগ নিতে এই কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যানের সঙ্গে কাজ করছে কিনা বলা মুশকিল। আওয়ামী লীগ হয়তো চাইছে তাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি তাদেরকে নিষিদ্ধ করতে সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছে যে দলটি জামায়াতে ইসলামী, সেই দলটিকেই রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়ার আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করতে। কাজে কোন দিকে যায় কংগ্রেসের এই প্রস্তাব, কোন দিকে যায় জামায়াতে ইসলামীকে গণহত্যা দায়ে দোষী করবার এই উদ্যোগ, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে জামায়াতে ইসলামীর গা থেকে 1971 সালের অপরাধের গন্ধ লুকানো যে ক্রমেই আরো কঠিন হয়ে পড়ছে তা বোধহয় নিশ্চিত। কিছুতেই 1971কে ভুলতে দিতে চায় না জামায়াতকে আওয়ামী লীগ, বিএনপি সহ কোনো পক্ষই, সেটাও নিশ্চিত। ভারত সরকারের কড়া তদন্তে হাদি হত্যায় নতুন মোড় ফেঁসে যাচ্ছে কি জামাত দলগতভাবে? আপনারা ইতিমধ্যেই জানেন যে হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত 2-3 ব্যক্তি, একাধিক ব্যক্তি ভারতে গ্রেপ্তার হয়ে আছেন এবং তাদেরকে আজকে আদালতে ওঠানো হয়েছিল। দীর্ঘ তদন্ত, দীর্ঘ জেরা, দীর্ঘ রিমান্ড শেষে তাদেরকে আজকে আদালতে ওঠানো হয়েছে এবং আদালতে ওঠানো এবং আরও কিছু নতুন মোড় ঘটেছে। আমরা সেগুলো নিয়ে এই মুহূর্তে বুঝতে চাই যে আসলে কি ঘটতে যাচ্ছে। বাংলাদেশের তথাকথিত এক ছাত্র নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটে গেল এক নাটকীয় মোড়। যে মামলার জাল গড়িয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ পর্যন্ত, এখন সেই তদন্তের ভার তুলে নিল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। বুঝুন অবস্থা, পশ্চিমবঙ্গের পুলিশে একটা আঞ্চলিক তদন্তের একটা ব্যাপার ছিল, কিন্তু এই তদন্তটাকে ভারত সরকার কোনোভাবে হালকা করে দেখছে না। এটা কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ দায়িত্ব নিল। গত 8 মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছিল 2 মূল অভিযুক্ত, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। কিন্তু এখন এই মামলার মোড় যেদিকে ঘুরছে, তাদের এই 2 দেশের কূটনৈতিক ও নিরাপত্তা মহলে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টা কিন্তু একটা টোকায়, একটা নাম না জানা, নাম গন্ধহীন হাদি, হঠাৎ করে উদয় হওয়া হাদি, একটা হিরো বানানো। হাদির জন্ম কোথা থেকে হলো, সৃষ্টি কোথা থেকে হলো, এটা খুব ছোট্ট বিষয় নয়। কারণ এই হাদিকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের সরকার ব্যবস্থায় একটা ব্যাপক ভিন্ন চিন্তা ছিল, কাজেই এটিকে আর ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। যার দরুন ভারত সরকার এটিকে কিন্তু খুব কঠোরভাবে নিয়েছে এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ এর তদন্ত ভার পেয়েছে আজকে। ঘটনার সূত্রপাত কিন্তু অনেক গভীরে। সম্প্রতি একটি বিশেষ এনআইএ আদালতে তদন্তকারীরা ফয়সাল এবং আলমগীরকে জেলে গিয়ে জেরা বা জেল ইন্টারোগেশনের অনুমতি চান। বিজ্ঞ বিচারক সেই অনুমতি দিয়েছেন। শুধু তাই নয়, তদন্তের স্বার্থে বিচারক ধৃতদের বিরুদ্ধে অত্যন্ত কড়াকড়ি আনলফুল অ্যাক্টিভিস্ট প্রিভেনশন অ্যাক্ট বা ইউএপি এর 16 এবং 18 নম্বর ধারা যুক্ত করার আবেদনও মঞ্জুর করেছেন। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো এই হত্যাকাণ্ডকে এখন আর সাধারণ অপরাধ হিসেবে দেখা হচ্ছে না। এটিকে একটি সুপরিকল্পিত নাশকতামূলক কাজ বা সন্ত্রাসবাদী কার্যক্রম হিসেবে গণ্য করা হচ্ছে। 16 এবং 18 নম্বর ধারা যুক্ত করা মানে হলো ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কার্যকলাপের গভীর শিকড় খোঁজা হচ্ছে। তবে সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটে যখন আদালত থেকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় ফয়সাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়। আমরা এটার একটু ক্লিপ সামান্য দেখে আসি। আমি এসব কাজের সাথে জড়িত না। No. এটা জামাত বিএনপির একটা চাল হতে পারে, এটা তো আমি জানি না। অ্যাকচুয়ালি আমি জানি না। হাদি এই যে আপনারা যে হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি করতেছে, হাদি অ্যাকচুয়ালি একটা জামাতের পড়ে, ওটা জঙ্গি। আমি করিনি। হ্যাঁ আমি ছিলাম, আমাকে গুলি করতে দেখা যায়। এই যে আপনারা দেখলেন, সেখানে সে এক বিস্ফোরক দাবি করে বসলো যে ফয়সাল সাফ কথা, সে ওসমান হাদি হত্যা করেনি। তার দাবি এটা জামাতের চাল হতে পারে, অর্থাৎ সে সরাসরি অভিযোগ তুলছে যে জামাত তাকে এই মামলায় ফাঁসিয়েছে। ফয়সালের কণ্ঠে ছিল চরম তাচ্ছিল্য। সে সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে বলে, আপনারা এত হাদিহাদি করছেন, বাংলাদেশের মানুষ এত হাদিহাদি করছে, কেউ ও তো জামাতের একটা জঙ্গি। একজন তথাকথিত জনপ্রিয় ছাত্র নেতাকে নিয়ে ফয়সালের এই মন্তব্য এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আমরা এগুলো আগে থেকেই বলে আসছি। হাদি জামাতের সৃষ্টি, হাদির জন্ম, হাদির সৃষ্টি, হাদির মৃত্যু পরবর্তী পদক্ষেপ, তার জানাজা, তাকে কবরস্থ করা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে কবরস্থ করা হয়েছে। এগুলো সম্পূর্ণ জামাতি চাল। হাদিকে অনেক উচ্চতায় নিয়ে যাবার জন্য এগুলো ষড়যন্ত্রমূলকভাবে করে আসা হয়েছে। আমরা এগুলো দীর্ঘদিন ধরে বলে আসছি। আজকে নতুন করে আবার বিতর্কের জন্ম হলো। প্রশ্ন উঠছে, ফয়সাল কি নিজেকে বাঁচাতে এই রাজনৈতিক তকমা ব্যবহার করছে, নাকি এর পেছনে আসলেই কোনো গভীর সমীকরণ আছে? আমরা আশা করি এটি বেরিয়ে আসবে, কারণ ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এটিকে হালকা করে না দেখে এর দায়িত্ব নিয়েছে। ভারত সরকারের দায়িত্ব নিয়েছে। ভারত সরকার অবশ্যই এর তদন্ত করবে। আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আগেই জানিয়েছিল 12 ডিসেম্বর ঢাকায় হাদিকে লক্ষ্য করে যে নৃশংস গুলি চালানো হয়েছিল, তার মূল চক্রী ছিল এই ফয়সালে।
সেই হামলায় গুরুতর আহত হওয়ার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ফয়সাল এবং আলমগীরকে জেরা করে পুলিশ আরও একজনের হদিশ পায়। গত 14 মার্চ ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস থেকে ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশি দালালকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের দাবি, এই ফিলিপই সীমান্ত পেরিয়ে ফয়সালদের অবৈধভাবে ভারতে পালাতে সাহায্য করেছিল। এই অপরাধীরা ভারতের মাটিতে ধরা পড়লেও বাংলাদেশ সরকার তাদের ফিরিয়ে নিতে বদ্ধপরিকর। গত 9 মার্চ ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের আইজিপি আলী হোসেন ফকির স্পষ্ট করে জানিয়েছেন যে ভারতের মাটি থেকে ধৃত এই আসামিদের বাংলাদেশ ফেরাতে দুই দেশের বিদেশ মন্ত্রকের মাধ্যমে কূটনৈতিক স্তরে জোরদার তৎপরতা চলছে। এটি এখন কেবল একটি অপরাধের তদন্ত নয়, বরং দুই দেশের নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার এক বড় পরীক্ষা। তবে আশা করা যাচ্ছে যে এই যে এদেরকে দেশে ফেরানোর আগেই ওপারেই ভারত সরকার অনেক কিছু বের করে নেবে। আমরা আশাবাদী এই কারণেই যে এনআইএ এটি তদন্ত করছে। এখন বড় প্রশ্ন হলো যে স্বাভাবিকভাবেই এনআইএ কেন এই মামলার দায়িত্ব নিল? সাধারণত যখন কোনো অপরাধের সঙ্গে আন্তদেশীয় সন্ত্রাসবাদ বা দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে থাকে তখনই এনআইএ হস্তক্ষেপ করে। ফয়সালের দাবি অনুযায়ী যদি এটি জামাতের চাল হয় তবে কেন দেশ ছেড়ে ভারতে পালিয়ে এলো, আর কেনই বা তার বিরুদ্ধে ইউএপি এর মতো কঠোর ধারা দেওয়া হলো? ওসমান হাদি কি সত্যিই কোনো রাজনীতির শিকার, নাকি এই হত্যাকাণ্ডের পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো অশুভ শক্তি? তা হয়তো এনআইএর তদন্তেই বেরিয়ে আসবে। তদন্তের প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ। ফয়সালের এই দাবি কি শুধুই নিজেকে বাঁচানোর চেষ্টা, নাকি এর পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? আমরা নিশ্চয়ই সত্যও জানতে পারবো অল্প কিছুদিনের মধ্যে, কারণ খুব অল্প সময়ের মধ্যে তদন্তের বেশ অগ্রগতি এবং এনআইএর দায়িত্ব গ্রহণ। আমরা নিশ্চয়ই সেই অবস্থাগুলো জানবার জন্য বা দেখবার জন্য অপেক্ষা করব। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।